হলদে ট্যাক্সি তাজ হোটেলের সামনে এসে থামল। গাড়ি থেকে এক তরুণী বেরিয়ে এলো, বয়স হবে তার 25 কিংবা 26। তার পরনে ছিল সাদা সুতির তৈরি সিম্পল একটি পোশাক আর চুলগুলো ঢিলেঢালাভাবে কোঁকড়ানো। তার চেহারা খুব একটা জাঁকজমকপূর্ণ ছিল না, কিন্তু তবুও তার সৌন্দর্য ছিল নজর কাড়ার মতো। তার হালকা মেকআপ, সাদা হাতব্যাগ আর সাদামাটা কালো হিলস তাকে বেশ মানিয়েছিল। তাকে দেখে লোকেরা অবাক হয় না, বরং তার মিষ্টি, সূক্ষ্ম মুখাবয়বের দিকে তাকিয়ে একটা মৃদু বসন্তের বাতাসের মতো শান্তি অনুভব করে। এমন কিছু মহিলা আছে যাদের সৌন্দর্য চোখে পড়ার মতো না হলেও হৃদয় ছুঁয়ে যায়। রুহি তাদেরই মধ্যে একজন, যার ব্যক্তিত্ব সবসময় মানুষকে মোহিত করে। ওহ রুহি, তুমি এসেছ। সোজা 501 নম্বর রুমে যাও, সেখানেই সবাই অপেক্ষা করছে। তারা যদি জানতে পারে যে তুমি এসেছ, তাহলে সবাই খুব খুশি হবে। হোটেলের দরজায় পুরনো সহপাঠীরা, যারা অতিথিদের অভ্যর্থনা জানাচ্ছিল, তাকে অত্যন্ত খুশির সাথে বলল। রুহি মাথা নেড়ে মুচকি হাসল এবং ধীরে ধীরে সেই রুমের দিকে এগোতে লাগল। সে জানত না যে কেন আজ তার ভেতরে এক অজানা অস্বস্তি দানা বাঁধছিল। এই অনুভূতিটা তার আজ অনেকদিন পর ফিরে এসেছে। সত্যি বলতে, রুহি খুব একটা এই হাই স্কুলের রিইউনিয়নে যেত না। এর কারণ ছিল না যে সে অসামাজিক ছিল বা সে নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবত, বরং তার স্কুল জীবনে এমন কেউ ছিল যে তার মনে এবং আত্মায় এমন গভীর ছাপ ফেলেছিল যে সে অবচেতনভাবে এসব ইভেন্ট এড়িয়ে যেত। এবার সে শুধু এসেছিল কারণ তার হাই স্কুলের হোমরুম শিক্ষিকা তাকে ব্যক্তিগতভাবে ডেকে এনেছিলেন। মিসেস খান্না তখন 60-এর উপরে, অনেকদিন আগেই স্কুল থেকে অবসর নিয়েছেন। যা রুহি শুনেছিল তাতে মিসেস খান্না তার মেয়ের সঙ্গে নিউজিল্যান্ডে চলে গিয়েছিলেন, কিন্তু এখন হঠাৎ করে দেশে ফিরে এসে এই রিইউনিয়নের আয়োজন করেছেন। রুহি সত্যি এবার আর এই রিইউনিয়নটিকে এড়ানোর কোনো কারণ খুঁজে পায়নি। সে মিসেস খান্নাকে খুব পছন্দ করত, ঠিক তার পুরনো সহপাঠীদের মতো। তার উপর ওই ব্যক্তিটি, যে তার মনে আঘাত দিয়েছিল, সে 8 বছর ধরে নিখোঁজ। তাই এই ইউনিয়নে তার আসার কোনো সম্ভাবনা নেই, তাই না? নিজেকে আশ্বস্ত করতে করতে রুহি তার অস্থিরতাকে দমন করার চেষ্টা করল। অবশেষে যখন সে দরজাটা ঠেলে ঢুকল, তখন ঘরের ভেতর 20 জনের মতো লোক ছিল। দরজা খোলার শব্দ শুনে সবাই একসঙ্গে দরজার দিকে তাকালো এবং রুহিকে দেখতে পেল। হাই, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন হলো দেখা হয়নি, সে সবাইকে অভিবাদন জানালো। আরে এ যে সুন্দরী রুহি, তুমি এইবার রিইউনিয়নে আসবে সেটা ভাবাই যায়নি। নিশ্চয়ই এইবার আর নিজেকে ধরে রাখতে পারোনি, একজন মহিলা সহপাঠী ঠাট্টা করল। রুহি বিব্রত হয়ে হেসে দিল এবং কোনো জবাব দিল না। ঠিক তখন ক্লাস প্রেসিডেন্ট অর্জুন উঠে দাঁড়ালো এবং তাকে উষ্ণ অভ্যর্থনা জানিয়ে বলল, আরে রুহি, কতদিন পর তোমাকে দেখা গেল। সবাই তোমাকে অনেক মিস করেছে। কেমন আছো তুমি? ওহ, ভালোই আছি প্রেসিডেন্ট। রুহি ঘরের চারপাশে তাকালো। যখন সে হোমরুম শিক্ষিকাকে দেখল না, তখন সে জিজ্ঞেস করল, খান্না ম্যাম কোথায়? উনি কি এখনো আসেননি? খান্না ম্যাম একটু আগে ফোন করে বললেন যে তিনি ট্রাফিক জ্যামে আটকে আছেন। তিনি শীঘ্রই পৌঁছে যাবেন। তার আগে তুমি বসো, অর্জুন বলল। রুহি মাথা নেড়ে সম্মতি জানিয়ে একটি চেয়ারে গিয়ে বসল এবং চারপাশে সহপাঠীদের কথাবার্তা শুনতে লাগল। অনেক বছর হয়ে গেছে তারা হাই স্কুল থেকে পাশ করেছে এবং তারা এখন সবাই অনেক বদলে গেছে। কেউ কেউ এখন বিখ্যাত উদ্যোক্তা, কেউ কেউ সরকারি চাকুরে, এবং কেউ কেউ আবার বিদেশে পড়তে গেছে। সব মিলিয়ে যারা একসময় 130 আইকিউ এর জিনিয়াস বলে প্রশংসিত ছিল, এখন তাদের চেয়ে সাধারণ কেউ আর নেই। হাই স্কুল শেষ করে রুহি রাজধানীর কলেজগুলোতে আবেদন না করে সবাইকে চমকে দিয়ে স্থানীয় মেডিকেল একাডেমির নার্সিং স্কুলে ভর্তি হয়েছিল। গ্র্যাজুয়েশন শেষে সে সরাসরি প্রাদেশিক হাসপাতালে নার্সিং ইন্টার্ন হিসেবে যোগ দেয়, সেখানে তার 3 বছরের জন্য চুক্তিবদ্ধ হয়। এখন সে যে হাসপাতালের কর্মরত, সেখানে চোখের ডাক্তারির ইন্টার্ন হিসেবে কাজ করা একজনের সাথে তার সম্পর্ক বেশ স্থিতিশীল। ছেলেটির পারিবারিক পটভূমি খুব সাধারণ, কিন্তু তার ভবিষ্যৎ ভালো। রুহি মনে করে যে এই জীবন থেকে আর কিছু চাওয়ার নেই তার। সে ধন সম্পত্তি চায় না, সে চায় শুধু একটা সাধারণ জীবন আর নিরাপত্তা। হঠাৎ তার কাঁধে কেউ হাত রাখল, আর সাথে সাথে চমকে উঠল রুহি। সে তাড়াতাড়ি ঘুরে দেখল। রুহি স্বস্তির নিঃশ্বাস ফেলল যখন সে ঘুরে দেখল কে এসেছে, আর বলল, রিয়া, তুমি কি আমাকে ভয় দেখিয়ে মেরে ফেলতে চাও? রিয়া রুহির পাশে রাখা একটা চেয়ারে বসতে বসতে বলল, আরে আমরা তো ঠিক করেছিলাম যে তুমি দরজার সামনে অপেক্ষা করবে, তারপর আমরা একসাথে ঢুকব। আমি বিশ্বাসই করতে পারছি না যে তুমি আমার আগে চলে এসেছ। আমি তোমার জন্য অপেক্ষা করতে যাচ্ছিলাম, কিন্তু দরজার কাছে একজন পুরনো ক্লাসমেটকে দেখলাম। সে বলল যে সবাই ওপরে আছে, তাই আমিও উঠে এলাম। রুহি মৃদু হেসে বলল। রিয়া হল তার স্কুল জীবনের প্রিয় বান্ধবী, যে এখন একটি আন্তর্জাতিক এয়ারলাইনের ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। সে খুব সুন্দরী আর রুহির একমাত্র ঘনিষ্ঠ বান্ধবী। রুহির মতোই সেও বন্ধুভাবাপন্ন ও অসাধারণ দয়ালু।
রিয়া, আমি তো ভেবেছিলাম তুমি এখন অনেক ব্যস্ত আছো। রুহি তাকে জিজ্ঞাসা করল। ব্যস্ত না হয় উপায় আছে? আমি তো মহাব্যস্ত। আজ আমরা নেপালে ফ্লাই করার কথা ছিল, কিন্তু এই রিইউনিয়ন মিস করতে চাইনি, তাই সহকর্মীকে আমার শিফট কাভার করতে বলেছি। আচ্ছা, তোমার ডাক্তার কোথায়? তুমি তাকে নিয়ে আসনি কেন? রিয়া উৎসাহিত হয়ে জিজ্ঞেস করল। আজ তার একটি অপারেশন ছিল, তাই সে আসতে পারেনি। রুহি একটু লজ্জিত স্বরে বলল। খারাপ না, খারাপ না। তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ দেখছি। আচ্ছা, তোমার বাড়ি খোঁজা কেমন চলছে? রিয়া আবার জিজ্ঞাসা করল। ঠিকঠাকই চলছে। 3টা অ্যাপার্টমেন্ট দেখে এসেছি, তার মধ্যে একটা আমাদের দুজনেরই পছন্দ হয়েছে। তার মা বাবার সঙ্গে কথা বলার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেব, রুহি জবাব দিল। আচ্ছা, এত তাড়াতাড়ি? কোথায় আছে এটা? বাড়ি কেনা তো বড় ব্যাপার, তাই ভালো করে ভাবনা চিন্তা করে নিও, রিয়া বলল। 3rd রিং রোডে। সেখান থেকে বাসে অফিস যেতে প্রায় 20 মিনিট সময় লাগে, আর জায়গাটাও বেশ সুবিধাজনক। রুহি মৃদু হেসে বলল। ভালোই তো। শুনেছি 3rd রিং রোডে অ্যাপার্টমেন্টের দাম অনেক বেশি। তোমার বয়ফ্রেন্ডের তো ভালোই টাকা আছে দেখছি, রিয়া প্রশংসার সাথে বলল। এটা একবারে পেমেন্ট হচ্ছে না। আমরা এখন শুধু ডাউন পেমেন্ট দিয়েছি, বাকিটা ধীরে ধীরে কিস্তি দিয়ে শোধ করব। আমরা এখনো ইয়াং, তাই অনেক সময় পাব, রুহি বলল। তাহলে অ্যাপার্টমেন্ট কেনার পর কি তোমরা বিয়ে করবে? রিয়া রুহির হাত ধরে জিজ্ঞেস করল। হ্যাঁ, মনে হচ্ছে তাই হবে, যদি এর মধ্যে কিছু অপ্রত্যাশিত না ঘটে, রুহি মাথা নেড়ে বলল। রুহি, তুমি কি নিশ্চিত যে তুমি এভাবে বিয়ে করতে চাও? হঠাৎ করে রিয়া সিরিয়াস মুখে জিজ্ঞেস করল। এই মুহূর্তে আমি রাজি কিনা তাতে কি কোনো যায় আসে? রুহি একটু উদাস গলায় বলল। রুহি, তুমি জানো আমি কেন জিজ্ঞেস করছি? তুমি কি সত্যিই তাকে ভুলে গেছো? রিয়া তার গলা একটু নিচু করে বলল। রুহি স্পষ্টই তা শুনতে পেল। আর সাথে সাথে তার চোখে একটু দুঃখের ছাপ দেখা গেল, আর সাথে প্রায় অদৃশ্য যন্ত্রণার আভা। এর কি কোনো মানে আছে? আমি না চাইলে কি হবে? 8 বছর আগে আমি নিজেকে হার মেনেছি, এখন এটাই আমার জীবনের পথ, আর আমি এই পথেই হেঁটে যাচ্ছি। রুহি একটু তিক্ত হাসি দিয়ে বলল। ঠিক যখন রিয়া কিছু বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল, তখনই প্রাইভেট রুমের দরজা আবার খুলে গেল, এবং সাথে সাথে সবাই একসাথে উঠে দাঁড়াল। রুহি এবং রিয়াও সবার সাথে উঠে দাঁড়াল এবং দরজার দিকে তাকাল। তারা দেখল যে দরজায় তাদের পুরনো হোমরুম শিক্ষিকা খান্না মেম দাঁড়িয়ে আছেন, যার চুল এখন সাদা হয়ে গেছে। এবং তাদের শিক্ষিকার পাশে দাঁড়িয়ে আছে সে, যে লোকটি 8 বছর আগে হারিয়ে গিয়েছিল, যে একদিন রুহির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। এত বছর পর সে দুঃস্বপ্নের মতো তার সামনে এসে দাঁড়াবে, সেটা সে কোনোদিনও কল্পনাও করতে পারেনি। তাকে দেখে রুহির বুকটা কেঁপে উঠল, আর তার মাথাটা যেন খালি হয়ে গেল। ও মাই গড, আমি কি ঠিক দেখছি? ওই লোকটা, ওটা কি সত্যিই রুদ্র? সবারই মাঝ থেকে এক মেয়ের বিস্মিত চিৎকার ভেসে এলো। রুদ্র? হ্যাঁ, ওটা সত্যিই রুদ্র। আরেকটি মেয়ে উত্তেজিতভাবে সেই কথাগুলোই পুনরাবৃত্তি করল। রুহি পুরোপুরি হতবাক হয়ে দরজার কাছে দাঁড়ানো ছায়ামূর্তিটার দিকে তাকিয়ে রইল। আজকের দিনে সেই মানুষটা আগের চেয়েও বেশি আলোকিত হয়ে উঠেছে। তার দেহ থেকে নির্গত এক ধরনের আভা তাকে উপেক্ষা করা বা তার দিক থেকে চোখ সরানো প্রায় অসম্ভব করে তুলছিল। সে 185 সেন্টিমিটার লম্বা, পরনে কালো শার্ট আর কালো প্যান্ট। কিন্তু তার এই সাধারণ পোশাক আর ছিমছাম ছোট চুলগুলো তাকে ঝলমলে করে তুলছিল। তার সেই খোদাই করা গালের হাড়, তীক্ষ্ণ নাক, পাতলা ঠোঁট আর গভীর চোখগুলো রুহির স্বপ্নে অসংখ্যবার ধরা দিয়েছে। এখন যখন সে তাকে আবার সামনে দেখল, সে পুরো অবাক হয়ে গেল। সেই মুহূর্তে তার মনে হলো যেন তার বুকের ভিতর থেকে হৃদয়টা বেরিয়ে আসতে চাইছে। শকের প্রথম ধাক্কা কাটিয়ে ওঠার পর রিয়া রুহির কানে ফিস ফিস করে বলল, রুহি, আমি তোমায় কি বলেছিলাম যে শয়তানের নাম নিলে সে ঠিক হাজির হয়? কিন্তু রুহি একেবারে স্থির হয়ে রইল। তার দৃষ্টি আর চিন্তা রুদ্রের উপরেই আটকে রইল। সেই মানুষটার চেহারায় সময়ের ছাপ পড়েছে, তবে সেটা তাকে আরও পরিপক্ক এবং দৃঢ় করেছে। তার ঠোঁটের কোণে এক ধরনের মৃদু হাসি, যা আগে তরুণ রুদ্রর শীতল মুখে কখনোই দেখা যেত না। সময় কি তাকে এমন বদলে দিল, নাকি তার নিজেরই পরিবর্তন হয়েছে? রুদ্র রুমের চারপাশে তাকাল, কিন্তু যখন তার দৃষ্টি রুহির ওপর দিয়ে গেল, তখন সে যেন আর 5টা সহপাঠীর মতোই তাকে উপেক্ষা করল। এই মনোযোগীনতা রুহির হৃদয়ে এক অজানা হতাশার দাগ কাটল। অনেকদিন পর সবারই দেখা হলেও রুমটা একবার ঘুরে দেখে রুদ্র সবার দিকে তাকিয়ে বলল, ও মাই গড, আমার প্রিয়তম, তুমি কি সত্যিই ফিরে এসেছ? আমি স্বপ্ন দেখছি না তো? এই এত বছর তুমি কোথায় ছিলে? পল্লবী উত্তেজিতভাবে রুদ্রর দিকে ছুটে গেল। সবাই জানত যে পল্লবী স্কুলে থাকতেই রুদ্রর প্রতি প্রচণ্ড আকৃষ্ট ছিল। রুদ্রর কারণেই সে কখনো রুহির সাথে একটা কথাও বলত না, আর রুহিকে সে তার শত্রু মনে করত। আজ 8 বছর পরও সেই সম্পর্ক তেমনটাই রয়ে গেছে। যখন সে রুদ্রকে সামনে থেকে দেখল, তখন আর নিজেকে সামলাতে পারল না,
এবং ঠিক যেন এক পোষা কুকুর হাড়ের জন্য যেমন দৌড় দেয় সেভাবে সে রুদ্রর দিকে ছুটল। অন্যান্য মেয়েরাও রুদ্রর চারপাশে ভিড় করল, কারণ এমন মিষ্টি চেহারার ছেলেদের সবাই ভালোবাসে। আমি এই পুরো সময়টা আমেরিকায় পড়াশোনা করছিলাম, রুদ্র সবার প্রশ্নের জবাবে বলল। পুরো 8 বছর রুদ্র সম্পূর্ণরূপে নিখোঁজ ছিল। সে এতদিন কোথায় ছিল তা কেউই জানত না, এমনকি তার হাই স্কুলের প্রেমিকা রুহিও জানত না সে কোথায় ছিল। সেই মুহূর্তে ক্লাসের প্রেসিডেন্ট অর্জুন হাসি মুখে সামনে এগিয়ে এসে মিসেস খান্নাকে বলল, আপনাকে ফিরে পেয়ে খুব ভালো লাগছে ম্যাম। আমাদের ক্লাসের সবাই আজ প্রায় একত্র হয়েছে। আসুন ম্যাম, আসন গ্রহণ করুন, আমরা খেতে খেতে কথা বলি। রুদ্র মিসেস খান্নাকে হেড চেয়ারে বসতে সাহায্য করল, তারপর সে তার ডানদিকে থাকা চেয়ারে বসে পড়ল। ঠিক যখন অর্জুন মিসেস খান্নার বাম দিকে বসার চেষ্টা করছিল, তখন মিসেস খান্না হঠাৎ করে রুহির নাম ধরে ডাকলেন। হ্যাঁ ম্যাম, রুহি উত্তর দিল আর উঠে দাঁড়াল। এসো আমার পাশে এসে বসো, মিসেস খান্না তাকে আসার ইঙ্গিত দিলেন। অর্জুনের মুখ শুকিয়ে গেল, তবে সে দ্রুত মিসেস খান্নার কথার সঙ্গে তাল মিলিয়ে বলল, এসো রুহি। ম্যাম, অনেক দিন তোমাকে দেখেননি, এসো এখানে বসো আর একটু কথা বলো। রুহি মাথা নেড়ে সম্মতি জানিয়ে এগিয়ে গেল, যদিও তার মনে খুব একটা ইচ্ছে ছিল না। প্রতিটি পদক্ষেপে তার হৃদয় আরও জোরে ধুকপুক করতে লাগল। সে ধীরে ধীরে রুদ্রর দিকে এগোচ্ছিল। সে হয়তো অনেক নার্ভাস ছিল, তাই সে বসতেই তার হাত থেকে ওয়াইনের গ্লাসটা মেঝেতে পড়ে ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। গোলমালের মধ্যে কেউ একজন রুহিকে একটা টিস্যু এগিয়ে দিল, যা দিয়ে সে তার পোশাকের ধারের ওয়াইনের দাগটা মুছে নিল। সে মাথা তুলে তাকিয়ে দেখল সেই মানুষটা রুদ্র। ধন্যবাদ, রুহি বলল, যেন তাদের মধ্যে পুরনো সম্পর্কের কোনো ছাপই আর বাকি নেই। রুদ্র তাকে কোনো উত্তর দিল না, সে অন্য সহপাঠীদের সাথে গল্প করতে লাগল, আর তার দিকে সে আর তাকিয়েও দেখল না। এভাবেই সব চলছিল, যতক্ষণ না পল্লবী ইচ্ছাকৃতভাবে সবার সামনে জোরে জোরে বলল, ও হ্যাঁ রুহি, শুনেছি তুমি বিয়ে করতে চলেছ। তোমার ফিয়ান্সে একজন ডাক্তার, তাই না? খুব ভালো। আমাদের বিয়েতে আমন্ত্রণ জানাতে ভুলো না কিন্তু। শেষ পর্যন্ত আমরা তো সবাই তোর সহপাঠী ছিলাম, তাই না? তার কথা শোনার পর পুরো ঘরটা নিস্তব্ধ হয়ে গেল, আর সবাই রুদ্রর প্রতিক্রিয়া দেখার জন্য তার দিকে গভীরভাবে তাকিয়ে রইল। এখনো না, আমাদের পরিবার আলোচনা করছে, তবে যখনই তারিখ ঠিক হবে আমি সবাইকে জানাবো, রুহি একটু লাজুক হাসি দিয়ে বলল। হঠাৎ সে অনুভব করল কেউ তার দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে। তুমি বিয়ে করতে চলেছ? কিছুক্ষণ নীরবতার পর অবশেষে রুদ্র প্রথমবারের মতো তার সাথে কথা বলল। রুহি মাথা নাড়ল। কেন জানি না, হয়তো ভয়ে বা মানসিক চাপে সে হ্যাঁ শব্দটি উচ্চারণ করতে পারল না। ওহ, কংগ্রেচুলেশন, রুদ্র একটু হেসে বলল, কিন্তু তার দৃষ্টিতে ছিল অসীম শীতলতা। ধন্যবাদ, রুহি বলল। সে কিছুটা অস্বস্তি বোধ করছিল। রুদ্রর হাসি তাকে এতটাই প্রভাবিত করছিল যে সে সরাসরি তার দিকে তাকানোর সাহস পেল না। তাদের পুনর্মিলন নিয়ে সে অনেকবার কল্পনা করেছিল, কিন্তু এমন পরিস্থিতিতে তাদের দেখা হবে তা সে কখনো ভাবেনি। এটা সত্যিই হতাশার ব্যাপার। আমি সব সময় ভাবতাম তুমি হয়তো কোনো ধনী বা প্রভাবশালী পরিবারে বিয়ে করবে, কিন্তু কখনো ভাবিনি এত তাড়াতাড়ি তুমি সবকিছু ঠিক করে ফেলবে। হায় রে, কতই না দুর্ভাগ্য আমার। আমি যদি জানতাম এটা ঘটবে, তবে আমি আগেই তোমাকে ডেটে যাওয়ার প্রস্তাব দিতাম। তুমি কেন আমার কথা একবারও বিবেচনা করে দেখলে না? দীপক মজার সুরে বলল। স্কুলে সে সবসময় দুষ্টুমি করত, তার মধ্যে আজ সে একটু বেশি নেশা করে ফেলেছিল। দীপকের পরিবার বেশ ধনী, তার বাবা নির্মাণ ব্যবসার সাথে জড়িত। গত কয়েক বছরে রিয়েল এস্টেট খাতের উত্থানের কারণে সে তার বাবার সাথে বেশ ভালো অবস্থানে ছিল। ফলে সে সবসময় মজা করলেও মিটিংয়ে সে সবসময় আত্মবিশ্বাসী থাকত। রিয়া তার দিকে চোখ রাঙিয়ে বলল, তোমার কোনো চান্স নেই। স্কুলে আমরা যখন ছিলাম তুমি তো প্রিন্স চার্মিং রুদ্রর কাছে আগেই হেরে গিয়েছিলে। এখন তুমি কিভাবে রুহির মন জয় করবে? কিন্তু রিয়া হঠাৎ বুঝতে পারল যে সে যেন একটা নিষিদ্ধ বিষয়ে কথা বলছে, তাই সে তাড়াতাড়ি তার মুখ বন্ধ করল। রুদ্র কিন্তু রিয়ার কথায় কোনো প্রতিক্রিয়া দেখাল না। সে শুধু তার তীক্ষ্ণ দৃষ্টিতে রুহির দিকে তাকিয়ে থাকল। রুহি সেখানে অস্বস্তি বোধ করতে লাগল। সে উঠে দাঁড়াল এবং একটু হেসে বলল, মাফ করবেন, আমি একটু ওয়াশরুমে যাব। বাস্তবে যে প্রাইভেট রুমে তারা ছিল তার ভেতরেই একটা ওয়াশরুম ছিল। রুহি শুধুমাত্র এই পরিস্থিতি থেকে, বিশেষ করে রুদ্রর কাছ থেকে পালানোর একটা অজুহাত খুঁজছিল। প্রাইভেট রুম থেকে বেরিয়ে আসার পর সে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে কখনো ভাবেনি যে এমন পরিস্থিতিতে আবার তার সঙ্গে রুদ্রর দেখা হবে। ইতিমধ্যে 8 বছর কেটে গেছে, আর আজ তার হঠাৎ উপস্থিতি তাকে পুরোপুরি অবাক করে দিয়েছিল। ওয়াশরুমে কিছুটা শান্ত হওয়ার পর সে তার মেকআপটা একটু ঠিক করে নিল, তারপর মাথা নিচু করে বেরিয়ে এলো। কিন্তু সে বুঝে ওঠার আগেই একটা মজবুত হাত তাকে দেয়ালের সাথে ঠেসে ধরল।
সে কিছু বলতে চাইল কিন্তু দুটো শীতল ঠোঁট এসে তার ঠোঁট দুটোকে বন্ধ করে দিল এবং গভীরভাবে কিস করতে লাগল। রুহির চোখ দুটো বড় বড় হয়ে গেল এবং সেই মানুষটাকে দেখে তার মাথাটা যেন শূন্য হয়ে গেল। বন্ধুরা, এর পরের এপিসোডটিকে শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিন। তাহলে গল্পের পরের এপিসোডটি আপলোড করার সাথে সাথে সবার আগে নোটিফিকেশনটি পেয়ে যাবেন। ধন্যবাদ।